আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। জনগণ যেন ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময়, মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ তার সরকার। এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া যোগ দেয়, তার সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যে কারণে কর্মীদের উচ্ছ্বাসের কমতি ছিল না। বিএনপির দাবি, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া যেন যোগ দিতে না পারে তার সকল বন্দোবস্ত করেছিল পতিত স্বৈরাচার। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিলে তার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের নক্ষত্র সমূহকে একযোগে এই মহাসম্মেলনীতে আনতে পেরেছেন, সেটা দেখে অবাক লাগছে। আজকে অত্যন্ত আনন্দ বোধ করছি আপনাদের সবাইকে দেখে। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র বাহিনী দেশের মানুষের পক্ষে থেকে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধেও তাদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন, সেই কামনা করছি। দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে এক যুগ দূরে রাখা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তাকে 12 বছর পরিকল্পিতভাবে এই সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তাদের থেকে দূরে করে রাখা হয়েছিল। সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে দীর্ঘ অর্ধযুগ পর সশরীরে কোনো কর্মসূচিতে যোগ দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সর্বশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন খালেদা জিয়া। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে, সেগুলোর বিচার শেষে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় শেখ হাসিনা ভারত থেকে দেশের জন্য অনেক সমস্যা সৃষ্টি করছে মন্তব্য করে অবিলম্বে তা বন্ধ করা ঘোষণা দেন তিনি। পাশাপাশি আওয়ামী সরকারের আমলে যেসব অর্থ পাচার হয়েছে, সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয় প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, মানুষকে এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাজনৈতিক দলের প্রভাবমুক্ত হয়ে কাজ করবেন বলে জানান নতুন সিইসি। জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণ করতে না পারলে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন তিনি। সিইসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাসির উদ্দিন। সাদিয়া কানিজের রিপোর্ট। নতুন কমিশন গঠনে সার্চ কমিটির দেয়া নামের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন সাবেক সচিব AMM নাসির উদ্দিন। অপর 4 কমিশনার হলেন আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমেদ, আব্দুর রহমানেল মাসুদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রজ্ঞাপন জারির পর বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের অধিকার ফিরে পেতেই মানুষ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি চলবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ভোটের অধিকার যে প্রয়োগ, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এই বাধা অপসারণ করে মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিইসি বলেন, আগের কমিশনগুলো ভোটারবিহীন একতরফা যে নির্বাচন করেছে, তিনি তার পুনরাবৃত্তি করতে চান না। ওনারা কি ভুলগুলা করেছেন,
কি কি কাজগুলো অপছন্দ নিয়ে কাজ করেছেন, এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা। আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি। তো আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে করতে চান সিইসি, তবে আওয়ামী লীগ সহ বিতর্কিতদের বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ তার। সব বড় বড় দল সবাই কিন্তু বলছে আমরা কিন্তু মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর চাইতে সুযোগ আর কি? এখন তো সবাই তো বলছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। একটা দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, ওটা নিয়ে আমি মন্তব্য এখন করতে চাই না। ইট ইজ প্রিমেচিউর ফর মি। এটা যখন সময় আসবে, ইলেকশনের সময় আসবে, আপনারাও দেখবেন, আমিও দেখব। সিইসি জানান, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সবার ঐক্যমতের ভিত্তিতে সুবিধাজনক সময়ে নির্বাচন দেয়া হবে। ইলেকশনের জন্য যাবতীয় প্রস্তুতি আমরা যত দ্রুত সম্ভব নিব, সাবজেক্ট টু ওই যে রিফর্মস কমিশনের রিপোর্ট পাওয়ার পরে, বা আমরা যেখানে যেখানে হাত দেওয়ার দরকার এগুলো করার পরে সেটা করব। নির্বিঘ্ন ভোট আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, ছাত্র জনতা সহ সবার সহযোগিতা চান নবনির্বাচিত সিইসি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, গত 3 নির্বাচনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সহ বেশ কিছু মতামত দিয়েছেন সাংবাদিকরা। সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সবার মতামত নিয়ে সরকারকে সুপারিশ দেবে কমিশন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই তাদের প্রধান লক্ষ্য। আতিকা রহমানের রিপোর্ট। সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে মতামত নিতে জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানায় নির্বাচন সংস্কার কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশনে সকাল 10:30 থেকে দুপুর 1:45 পর্যন্ত মতবিনিময় হয়। বৈঠক শেষে সম্পাদকরা বলেন, গত 3 সংসদ নির্বাচন কেন গ্রহণযোগ্য করা যায়নি সেটি খুঁজে বের করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা, নির্বাচনের সময় গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন পরামর্শ দেন তারা। আমি মনে করি যে টাকার খেলা বন্ধ করতে হলে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারের ব্যবস্থা করতে হবে। গণমাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গণমাধ্যমের যে প্রবেশাধিকার তাকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে। পূর্বে যারা অপকর্মকে একটা ফ্যাসিস্ট সরকারের দুর্বল নির্বাচন বা একটা ভোটারবিহীন নির্বাচন, রাতে ভোটের নির্বাচন, এই নির্বাচনগুলোকে কেন তারা জাস্টিফাই করেছিল সেগুলো তাদের কাছ থেকে জানা দরকার। স্থানীয় সরকারটাও রাজনৈতিক সরকারের অধীনে না হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে। বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশন যে সুপারিশ করবে তা নির্বাচনের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি, নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করি। এরপর ঢাকা এবং বিভিন্ন জেলার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। এ সময় পর্যবেক্ষকরা বলেন, গত 3টি নির্বাচনে অনেক প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ করতে দেয়া হয়নি। দেশি বিদেশি পর্যবেক্ষক নীতিমালা এবং নির্বাচন ব্যবস্থার বেশ কিছু সংস্কারের প্রস্তাব দেন তারা। 5 জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেখানে আমাদের এখানে অনেকেই বলেছেন যে আমরা পর্যবেক্ষণ করতে গিয়েছি, সেখানে কেন্দ্রে আমরা বাধার সম্মুখীন হয়েছি। বাইরে বিশাল লাইন, ভিতরে কোনো ভোটার নেই। শুধুমাত্র পোলিং অফিসাররা ছাড়া বাইরের কোনো এজেন্ট বা ক্যাডারের ওখানে কোনো প্রেজেন্স যাতে না থাকে। নির্বাচন সংস্কার কমিশন চূড়ান্ত যে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন তা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান পর্যবেক্ষকরা। আতিকা রহমান, RTV, ঢাকা। বিইআরসি ও বিপিসির হিসাব পদ্ধতি ব্যবহার করলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব, এমনটি জানিয়েছেন গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সংলাপে একথা জানায় সংস্থাটি। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম বলেন, জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে কেবল বিদ্যুতে বছরে 40,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অনুষ্ঠানে বিপিসি চেয়ারম্যান জানান, মজুদ সক্ষমতার অভাবে প্রতিযোগী দামে তেল কিনতে পারছে না বাংলাদেশ। সেলিম মালিকের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। বৈশ্বিক ও বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কেমন হওয়া উচিত জ্বালানি তেলের দাম, এ বিষয়ে বিস্তারিত জানতে সিপিডির এই সংলাপ। এতে সিপিডির গবেষকরা জানান, বিইআরসি ও বিপিসির হিসাব পদ্ধতিতেই তেলের দাম বেশ খানিকটা কমানো যেতে পারে। বিইআরসি এবং বিপিসি দুইটা মেথডোলজি ব্যবহার করেছি। আমরা একটা মোর ইফেক্টিভ কস্ট
ব্যবহার করেছি এই মেথডের মাধ্যমে, যেটার জন্য মেথোডোলজি সেম হলেও আমাদের প্রত্যেক লিটারে 10 থেকে 15 টাকার একটা গ্যাপ এসেছে। অন্তর্বর্তী সরকার এখনো জ্বালানি খাতে সংস্কার উদ্যোগ না নেয় ক্ষোভ প্রকাশ করেন ক্যাবের উপদেষ্টা ডক্টর শামসুল আলম। অনুষ্ঠানে শিল্প উদ্যোক্তারা জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এর ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এনার্জি সরবরাহ নিশ্চিত করবেন যার কাছে আমি সিকিউরিটি ডিপোজিট দিয়েছি, যদি না দিতে পারেন তাহলে বিজনেস লস কম্পেনসেশন সেই সংস্থাকে দিতে হবে, তিতাস গ্যাসকে দিতে হবে। প্রিডেটরি কস্ট পুরা সাপ্লাই চেইনের প্রতিটা কস্ট কম্পোনেন্টে যে ইনক্লুড হয়ে যাচ্ছে মুক্ত করতে হবে। সেই মুক্ত করার হিসাবটা রেগুলেটরি কমিশনে আমরা দিয়েছি 2022 সালে, যে 40,000 কোটি টাকা বছরে বিদ্যুৎ খাত থেকে সাশ্রয় করা সম্ভব। জ্বালানির দাম আরো কমানোর সুযোগ আছে বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান। সরকার যদি কনজিউমারকে কমফোর্ট দিতে চায়, এই কমফোর্টটা বিইআরসির মাধ্যমেও দিতে পারবে। আমরা তখন সরকারের সঙ্গে আলোচনা করে নেব, কারণ সরকার অলসো ইজ এ স্টেক হোল্ডার টু বিইআরসি, সো উই ক্যান ডিসকাস উইথ দ্য গভর্নমেন্ট। আর বিপিসির চেয়ারম্যান জানান, মজুদ সক্ষমতা কম থাকার কারণে আন্তর্জাতিক বাজারে তেল কিনতে দর কষাকষির সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। We don't have that much storage capacity right now. We're trying, আমরা চেষ্টা করছি বেশ কিছু মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে, সেটা বাড়লে হয়তো আমাদের বার্গেনিং ক্যাপাসিটিও বাড়বে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ডলারের দাম অটোরিকশা বন্ধের প্রতিবাদে মহাখালী, মিরপুর, মোহাম্মদপুর সহ রাজধানী অন্তত 8টি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। মহাখালীতে যৌথ বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। অটোরিকশা চালকদের বিক্ষোভে স্থবির হয়ে পড়ে রাজধানী। 5 ঘন্টার বেশি ঢাকা থেকে রেল চলাচল বন্ধ ছিল। সুমন তানভীরের প্রতিবেদন। সকাল থেকে পথে নেমে বিপাকে পড়তে হয় রাজধানীবাসীকে। শহরের অলিতে গলিতে অটোরিকশাকে বৈধতা দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনের নামে চালকরা। পথচারীদের সাথে বাকবিতণ্ডা ও যানবাহন ভাঙচুরের মতো ঘটনা ঘটে। গত 19 নভেম্বর 3 দিনের মধ্যে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে চালকরা। এতে চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ। কালকে পড়লো সিটি কলেজের একটা গ্যাঞ্জামে, আজকে আবার এখানে আমরা যে সাধারণ মানুষগুলো আছি যে কি যে জিম্মি আছে এসব আন্দোলনের ব্যাপারে যাওয়ার কোনো অপশনই নেই। ইভেন একটু আগে তো মারামারি শুরু হয়েছে, তারপরে ইট পাটকেল ছোড়া শুরু হয়েছে, ভয়ে তো গাড়ি রেখে গেছে। মহাখালী রেলগেট ব্লক করে দেওয়ায় রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দফায় দফায় আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয় যৌথ বাহিনী। কিছুক্ষণের মধ্যেই সংঘবদ্ধ হয়ে আবারও রেলপথ সহ আশেপাশের এলাকায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। একই অবস্থা ছিল আগারগাঁ, মোহাম্মদপুর, মিরপুর সহ অনেক এলাকায়। আমাদের অটো চলতে দিতে হবে, এই মেইন রাস্তাগুলোর দরকার নেই। আমরা অলিতে গলিতে চলি, আমরা সেটুকুই যথেষ্ট। পুরো থেকে রায় দেওয়ার পর মানে যারা গাড়ি নামাইছে প্রত্যেকটা গাড়ির ব্যাটারি নামায় নিয়ে যেতেছে। এই গাড়িগুলো যদি নিয়ে যায় তাহলে আমাদের পেটে লাথি দেওয়া হইলো না। আরেক সরকার আসবে, আসে কবে অটো বাতিল, অবৈধ, এখন অটোটাকে এখন বৈধ করতে হবে। 2014 সাল থেকে অটোরিকশা বন্ধের জন্য 4 বার আদেশ দিয়েছে হাইকোর্ট। বন্ধের পরিবর্তে প্রতিবারই সৃষ্টি হয়েছে অস্থিরতা। বিকেল 4টার দিকে কর্তৃপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল খাইবার খাওয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত 38 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 29 জন। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার প্রদেশটির কুররাম জেলায় এক যাত্রীবাহী ভ্যানে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, নিরীহ যাত্রীদের উপর যারা হামলা চালিয়েছে তাদের শাস্তি পেতে হবে। অন্যদিকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এই মাঠে যে কোনো ফরম্যাটে টাইগারদের ইতিহাসটা সুখকর না থাকলেও বছরের শেষটা রাঙিয়ে তোলার দিকে নজর থাকবে মিরাজ মমিনুলদের। আর স্বাগতিকদের লক্ষ্য জয়ের ধারায় ফেরা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে।
সাদা পোশাকে বছর জুড়ে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের অবস্থান ছিল একই মেরুতে, যেখানে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল বারতোয়েট মিরাজরা। দুটো দলই সবশেষ হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টাইগারদের শুরুটা ছিল ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ দিয়ে, মাঝে পাকিস্তান সফরটা ছিল ভিন্ন। এরপর ভারত ও প্রোটিয়াদের কাছে যাচ্ছেতাইভাবে পরাজয়। এমন পরিসংখ্যান নিয়ে শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলতে নামবে লিটন তাসকিনরা, যেখানে অতীতটাও সুখকর নয় টাইগারদের। সবশেষ 3 সফরেই হোয়াইট ওয়াশের লজ্জায় পড়েছে। এরপরও অতীত ইতিহাস ভুলে বছরটা জয় দিয়েই শেষ করায় নজর থাকবে টাইগারদের। এদিকে ওয়েস্ট ইন্ডিজ বছরটা অস্ট্রেলিয়ার মাঠে জয় দিয়ে শুরু করলেও পরবর্তী 5 টেস্টের 4টিতে হেরেছে, বাকি একটি ড্র। ফলে টাইগারদের বিপক্ষে অতীতকে পুঁজি করেই ঘুরে দাঁড়াতে মাঠে নামবে সামার জোসেফ, কেমার রোচরা। রাফি আমিন, RTV। চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে নতুন ফুটবল মৌসুম। ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ম্যাচ শুরু বিকেল 5টায়। বাংলাদেশে ফুটবলের নতুন সংযোজন চ্যালেঞ্জ কাপের শুরুটা নিজেদের করে নিতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর AFC চ্যালেঞ্জ লিগের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে নতুন শুরুর প্রত্যয় জায়ান্ট বসুন্ধরা কিংসের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রস্তুত ফুটবলের রণমঞ্চ কিংস এরেনা। দেশের ফুটবলে নতুন সংযোজন চ্যালেঞ্জ কাপকে রাঙাতে সব প্রস্তুতি সম্পন্ন। জুলাই অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এই আসরের নাম দেয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। কিংস এরেনায় ঠাঁই পেয়েছে অভ্যুত্থানের গ্রাফিতি। ট্রফি হাতে দু দলের কোচ ও খেলোয়াড়দের এমন ছবি থেকে মিলছে জমজমাট ফুটবলের আভাস। শক্তিশালী বসুন্ধরা কিংসের বিপক্ষে দারুণ শুরুর প্রত্যয় সাদা কালোদের। বর্তমান বসুন্ধরা আর বিগত দিনের বসুন্ধরা একই। অস্কার বুঝনও একজন ভালো কোচ ছিলেন, বর্তমান দেশেও একজন ভালো কোচ। তো বসুন্ধরা সবসময় বেস্ট টিম। আমার মনে হয় যে বাংলাদেশের সেরা টিম। আমরা সেরা টিমের এগেইনস্টে খেলতে নামি। এদিকে ইনজুরি ও কার্ড জটিলতায় রাকিব, তারিক, বিশ্বনাথের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া মাঠে নামছে বসুন্ধরা কিংস। ভুটানে AFCর ট্র্যাজেডি ভুলে যেতে চান কোচ ভ্যালেরিও তিতা। ভুটানে যা হয়েছে তা আমার কোচিং ক্যারিয়ারে কখনোই হয়নি। 3 ম্যাচে 16টি সুযোগ পেয়েও আমরা গোল করতে ব্যর্থ হয়েছি। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ খেললে নিশ্চয়ই গেতাফে থেকে ফুটবলার এনে খেলাবে না। যা হোক, অতীত ভুলে ঘুরে দাঁড়াতে চাই। দলে ইনজুরি আর কার্ড জটিলতা আছে, সব বাস্তবতা সামনে রেখে জয়ের দিকে চোখ থাকবে আমাদের। কোচ বলছেন বসুন্ধরা কিংসের অতীতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যয়ী পুরো দল। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।